আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিউজিক চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। তো শুভ মহাপঞ্চমী শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করি তোমাদের পুজো ভালো কাটবে। তো আমরা আজকে চলে এসেছি বনেদি বাড়িতে, কেননা আমি ঠিক করেছিলাম যে এবারে একদিন আমরা কলকাতার সমস্ত বনেদি বাড়ি রাজবাড়ির ঠাকুর দেখব। তো সেই জন্য আমরা ট্র্যাডিশনাল লুকে চলে এসেছি। আমিও শাড়ি পরেছি, আমার বোনকে তোমরা সবাই চেনো। আর এই যে মিশু, আর মিশুকে দাদা। তো সবাই আমরা ট্র্যাডিশনাল লুকেই এখন আছি। তো এখন আমরা ঠিক করেছি যে আজকে সারাদিন যতগুলো বনেদি বাড়ির ঠাকুর আমরা দেখবো বা রাজবাড়ির ঠাকুর দেখবো, সমস্ত ইতিহাস, ওখানকার ঐতিহ্য সব কিন্তু তোমাদেরকে শোনাবে মিশুকে দাদা। তো সেই জন্য আজকে আমরা শুরু করলাম, এখন থেকেই দেখা শুরু করে দিয়েছি। তো এখন আমরা যে বনেদি বাড়িতে রয়েছি সেখানকার ইতিহাস মিশুকে দাদা তোমাদেরকে শোনাচ্ছে। সাথে থেকো এবং চল ব্লগটা শুরু করা যাক। আমরা এখন যে বাড়িতে আছি, বাড়ির নাম হচ্ছে ছাতুবাবু লাট্টুবাবুর বাড়ির দুর্গাপুজো। এই পুজো রামদুলাল নিবাস বাড়ির দুর্গাপুজো নামেও পরিচিত। দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা, দুর্গা প্রতিমা। এবার দেখতে পাচ্ছ এই বাড়ির অন্ধ্রমহল খুব সুন্দর করে সাজানো। এই বাড়ির ঠিকানা হচ্ছে 67E বিডন স্ট্রিট। বাড়ির অন্ধ্রমহলে অসংখ্য ছবি রয়েছে এবং দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ঝাড়বাতি, ঝাড় লণ্ঠন। আরও একবার তোমাদের এই বাড়ির প্রতিমাকে দেখাই, খুবই সুন্দর প্রতিমা। উপরে দেখো ঝাড়বাতির লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছে। এই প্রতিমার আবার দুই ধারে শিব ঠাকুরের মূর্তি আছে। এই যে দেখো ডান দিকের শিব মূর্তি দেখতে পাচ্ছ, আরেক বাঁ দিকেরটাও দেখাচ্ছি, দাঁড়াও ওদিকে যাই তোমাদের দেখাচ্ছি। এই গেটের ভিতর দিয়ে তোমাদের দেখাই, ওই যে ডান দিকে শিব মূর্তি আর এদিকে বাঁ দিকে শিব মূর্তি। এই বাড়ির ঠাকুর দালানে বসে মিশুকের খুব আনন্দ, খুব এনজয় করছে মিশু। এবার এ বাড়ির ইতিহাসটা বলি। এ বাড়ির পূর্বপুরুষ রামদুলালদের বিধবা মা মদনমোহন দত্তের বাড়ি কাজ করতেন। মদনমোহনের অনুগ্রহে রামদুলাল পড়াশোনা শিখে তার অধীনে কর্মচারী নিযুক্ত হন। মদনমোহন একদিন তাকে 14,000 টাকা দিয়ে একটি জাহাজ কিনতে পাঠান, কিন্তু রামদুলাল নিলামে পৌঁছে দেখেন জাহাজটি বিক্রি হয়ে গেছে। পরে তিনি পাশেই একটি নিলামে ওঠা মরচে ধরা জাহাজ ওই টাকায় কিনে এক ইংরেজ সাহেবকে 1 লক্ষ টাকায় বিক্রি করে দেন। মদনমোহন ওই উপার্জিত 1 লক্ষ টাকা থেকে 14,000 টাকা নিয়ে বাকিটা রামদুলাল দেখে ব্যবসা করার জন্য ফেরত দিয়ে দেন। সেই টাকায় ব্যবসা করে রামদুলাল ধনী হয়ে ওঠেন। নিজের বিডন স্ট্রিটের বাড়িতে 1770 সালে তিনি দুর্গাপূজা শুরু করেন। পরবর্তীকালে তার 2 পুত্র ছাতুবাবু ও লাট্টুবাবু পূজা এগিয়ে নিয়ে যান। এই হচ্ছে রামদুলাল নিবাসের সামনের গেট এবং 2 ধারে ফলক দেওয়া আছে। ঠিকানা 67E বিডন স্ট্রিট। এর পরের বনেদি বাড়ির দুর্গাপুজো দেখতে যাচ্ছি দর্জিপাড়ার মিত্র বাড়িতে। চলে এসেছি দর্জিপাড়ার মিত্র বাড়িতে। অন্দরমহলে অসাধারণ আলপনা আঁকা আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়েছে, তাই মিশুককে নিয়ে তার মাম্মাম একটা কোণে চলে যাচ্ছে, অন্দরমহলের একটা কোণে। এবার তোমাদের অন্দরমহলের ভিতরটা দেখাই, আস্তে আস্তে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দর্জিপাড়ার মিত্র বাড়ির অন্দরমহল। এবার দর্জিপাড়ার মিত্র বাড়ির দুর্গা প্রতিমাকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, খুব সুন্দর প্রতিমা। এই প্রতিমা কিন্তু 3 চালা বিশিষ্ট। এবারে আসি এই বাড়ির দুর্গাপুজোর ইতিহাস নিয়ে। এই পরিবারের পূর্বপুরুষ দুর্গাচরণ মিত্র নবাব সিরাজদৌল্লার জহুরি ছিলেন। তারপর তার ভাইপো নীলমণি এই ব্যবসার হাল ধরেন। মাঝে এদের অবস্থার কিছু অবনতি হয়। পরে নীলমণির নাতি রাধাকৃষ্ণের হাতে বাড়ির পুরনো গৌরব ফিরে আসে। সেই নাতি রাধাকৃষ্ণের হাত ধরেই 1807 সালে এই বাড়িতে দুর্গাপূজার সূচনা হয়। চলো এবার এই বাড়ির দুর্গা দালানটাও একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। সাদা রঙের ধবধবে দুর্গা দালান, খুব সুন্দর কারুকার্য করা। ঝাড় লণ্ঠনও দেখতে পাচ্ছি, বেশ সুন্দর তাই না? আর আলপনাটাও হচ্ছে অসাধারণ। কি বলো বন্ধুরা, দারুণ না? এরপরে আমরা
সোজা চলে যাচ্ছি শোভাবাজার রাজবাড়িতে, রাজবাড়ির নতুন রাজবাড়ির পুজো এবং আদি রাজবাড়ির পুজো দেখতে। আমরা এখন ঢুকছি শোভাবাজার রাজবাড়িতে। ভেতরে ঢোকার পর চারিদিকে এই দালান বাড়িটা দেখে সত্যি মন জুড়িয়ে গেল, তাই না বন্ধুরা? এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, রাজা নবকৃষ্ণ স্ট্রিট। তো ওই নবকৃষ্ণ স্ট্রিটেই অবস্থিত শোভাবাজার রাজবাড়িটা। তো রাজবাড়িতে মানে মূল যে রাজবাড়িটা, তাতেই রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে পুজো শুরু হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। আর পুজোটা শুরু হওয়ার কারণ হয়েছিল পলাশির যুদ্ধে ব্রিটিশদের বিজয় উৎসব হিসেবেই এই পুজোটা শুরু হয়। দেখুন পুরো অলিন্দটা। নবপ্রতিষ্ঠিত এই রাজবাড়িতে আপনি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন। এই রাজবাড়ির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দকেও শিকাগো থেকে প্রত্যাবর্তনের পর সংবর্ধনা জানানো হয়েছিল। বহু ঐতিহ্যের এই সাক্ষী রাজবাড়ি। রাজা নবকৃষ্ণদেবের মৃত্যুর পর তার আপন পুত্রের বংশধররা মূল প্রসাদের সম্মুখে এই যে নবপ্রতিষ্ঠিত রাজবাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তৈরি হলো। তো আপন পুত্রের বংশধররা এই রাজবাড়িতেই পুজো করেন। আর পুজোয় সঙ্গীতজ্ঞদের সমাগমের জন্য বলা হতো শোভাবাজার রাজবাড়িতে মা গান শুনতে আসেন। এই হচ্ছে পুরনো শোভাবাজার রাজবাড়ির মূল গেট, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির এখন নাম হচ্ছে গোপীনাথ বাড়ি। আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির পুরনো বিল্ডিংটা, আদি বিল্ডিং যাকে বলা হয়। রাজা নবকৃষ্ণ দেবের মৃত্যুর পর তার দত্তক পুত্ররা এবং তাদের বংশধরেরা এখন এই পুজোটা করছেন এই বাড়িতে। ঠাকুর বাড়ির দালানটা দেখতে পাচ্ছেন, শোভাবাজার মূল রাজবাড়ির অলিন্দটা। বাল্ব দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। শোভাবাজার রাজবাড়ির মূল যে রাজবাড়ির, সেই রাজবাড়ির দুর্গাপূজার মা দুর্গাকে দেখতে পাচ্ছেন। সামনে সুন্দর ঝাড় লণ্ঠন। দুর্গাবাড়ি দালানের একটু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। মিশুককে তার মাম্মাম এতক্ষণ মধ্যাহ্ন ভোজন করাচ্ছিল। এর পরের বনেদি বাড়ির ইতিহাস মিশুকের মাম্মামই বলবে। আমরা এখন চলে এসেছি হাটখোলা দত্তবাড়িতে। এটা নিমতলা ঘাট স্ট্রিট লাগোয়া অবস্থিত। এই দেখো মাকে, এখানকার মাকে দেখো। এই পুজোটা কিন্তু 300 বছরের পুজো, হ্যাঁ। আর মায়ের এখনো যদিও অস্ত্র পরানো হয়নি, দেওয়া হয়নি মাকে এখনো। আজকে তো পঞ্চমী, তাই মাকে এখনো অস্ত্র দেওয়া হয়নি। তো এই পুজোটা বহু পুরনো। আর এই দেখো চারিদিকটা আমি তোমাদের দেখাচ্ছি। উপরে কড়িবর্গা, এই দেখো, এইগুলো দেখলেই বোঝা যায় যে সত্যি এগুলোটা আভিজাত্য রয়েছে। আর পুজোর সময় এইরকম বনেদি বাড়িতে না এলে ঠিক পুজো পুজো ভাবটা আসে না। মানে একটা দিন আসতেই হয় এই পুজো দেখার জন্য। আমি হাটখোলা দত্তবাড়ি ঠাকুরটা বেরিয়ে এসে, মানে মাকে দর্শন করে বেরিয়ে আসার পরে জাস্ট এই দিকে দেখতে পেলাম এখানকার, দেখো এখানকার দাদারা ভোগ তৈরি করছে, মানে ঠাকুরের জন্য মিষ্টান্ন বানাচ্ছে। তো আমি ওনাদের কাছে জিজ্ঞেস করে নেব যে কি মিষ্টি হচ্ছে এবং মাকে কবে দেওয়া হয়, এখানকার কি ব্যাপার, স্পেশালিটি কি, আমি ওনাদের কাছে শুনে নিচ্ছি। তো তোমরাও শুনে নাও দাদাদের কাছে। নেতাজি সুভাষচন্দ্রের মামার বাড়ি। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে এখন হবে
আচ্ছা, এটা কি তৈরি হচ্ছে? বালুশাহী তৈরি হচ্ছে। আচ্ছা, এটা গজা। এই তো গজা তৈরি হচ্ছে। আর মাকে এটা কবে মাকে দেওয়া হয়? সপ্তমী দিন মাকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর বাইরে সবাই এসে বাইরে সবাই পাবে না, এটা মায়েরই যত অংশীদার বা গোষ্ঠীর ভেতরে ওনারাই সবাই পাবে। আচ্ছা 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 আচ্ছা, বাহ। আর এই পুজো তো 300 বছরের পুজো, 300 বছরের পুজো। আর এইরকমভাবেই শালপাতাতেই এরকম থাকে। হ্যাঁ, মায়ের বাসন ব্যবহার কম করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শালপাতা ঝুড়ি মাটি দিয়ে তো দেওয়া হয় নাকি? আচ্ছা 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 আচ্ছা। ঠাকুর তলানে আপনি দেখতে পারবেন মাটির ছড়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা এখানে শুনলে তো, এখানে কিন্তু মায়ের কোনো বাসনপত্র ব্যবহার করা হয় না। শালপাতা, কলাপাতা ইত্যাদি বাসনেই মানে এইরকমভাবেই মাকে দেওয়া হয় আর কি। কোনো রকম বাসন এখানে ইউজ করা হয় না। এটাই হচ্ছে এখানকার স্পেশালিস্ট। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট মণ্ডপে। চলো। আমরা এখন চলে এসেছি হরকুঠি রায় ব্যানার্জি বাড়ির পুজো দেখতে। এখানে ঢুকতেই আমি দেখতে পেলাম উইন্ডোজ ফটোগ্রাফি স্কুলের এক্সিবিশন হচ্ছে, তাই অনেক রকম সুন্দর সুন্দর ফটো রয়েছে। দেখো, এরপরে আমি ঢুকে যাচ্ছি ভেতরে। এখনো আলোগুলো জ্বলছে না, তো মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, যার ফলে চারিদিকটা বেশ ভেজা। হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মহাশয় আহ্বানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই পুজোটা দেখতে এসেছিলেন। তো দেখো চারিদিকটা এই। আমরা এখন এসে গেছি রানী রাসমণির জালবাজার বাড়ির ঠাকুর দেখতে। তো এইখানে রানী রাসমণি মেয়ের পক্ষে যারা রয়েছে, তো তারা এখনো পর্যন্ত রানী রাসমণির পুজোটা এখনো চালিয়ে যাচ্ছে। দেখো, মাকে এখনো সাজানো চলছে। এই দেখো কি সুন্দর লাগছে, মায়ের সাজটা এখনো চলছে, ডাকের সাজ। এই দেখো চারিদিকটা কি সুন্দর, এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে এই সেদিনের ঘটনা, রানী রাসমণি পুজো করতে। তো দেখো, তোমাদের একটু আমি ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, আজকে যতগুলো বোনেদের বাড়ির পুজো তোমরা দেখলে, সবকটা বোনবাড়ির পুজো কালকে মানে ষষ্ঠী থেকে সব পুজোর একদম শুরু হয়ে যাবে। আজকে যেহেতু মহাপঞ্চমী, এখন সব বোনের বাড়িতে মাকে এখন সাজানো চলছে, যেটা আমি আজকে এসে বুঝতে পারলাম। তো চলো এবারে আমরা অন্য কোথাও যাই, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানি। আমরা এখন চলে এলাম জোড়াসাঁকো গাঁ বাড়িতে। তো আমি এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। খুব সুন্দর মায়ের মূর্তিটা দেখো তোমরা। এই দেখো সুন্দর
সাজানো হয়েছে। জানো তো বন্ধুরা, এই জোড়াসাঁকোর দাঁ বাড়ি বিবেকানন্দ রোডে অবস্থিত নরসিংহ দা প্রতিষ্ঠিত দা বাড়ি। পূর্বে এদের কিন্তু মশলা ব্যবসা ছিল, বর্তমানে এদের বন্দুকের ব্যবসা। তবে এদের প্রতিমা একেবারে সাবিত্রী। এই দেখো তোমরা, চলো তোমাদেরকে আরো ভেতরে দেখাই। এই দেখো, এই দেখো ভেতরটা। তো বোঝাই যাচ্ছে এটা কত পুরনো এই বাড়ি। হ্যাঁ, খুব সাবেকিয়ানা পুজো। চলো এবার আমরা অন্য বোনেরই বাড়িতে যাই। বন্ধুরা, আমাদের এখন ফেরার পালা। তো কেমন লাগলো আজকে বনেদি বাড়ির পুজো? তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মোটামুটি আজকে সারাদিন আমি সবকটা বনেদি বাড়ি কভার করেছি। মোটামুটি যতটা পেরেছি আমি ওখান থেকে ইনফরমেশন নিয়েছি। কেবলমাত্র শিবকৃষ্ণ দা বাড়ির যে পুজোটা ছিল, আমরা কিন্তু ঢুকেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি। কেন কি, ওখানে একটা ইতিহাস আছে। শিবকৃষ্ণ দা বাড়ি লেনে অবস্থিত শিবকৃষ্ণ দা বাড়ির যে পুজোটা, ওখানে ঠাকুর হচ্ছে সোনার গয়না পরেন। তো ওখানকার ঠাকুরের মা দুর্গার গায়ের যে গয়নাগুলো, ওগুলো আসতো কিন্তু জার্মান থেকে। যার ফলে কি হয়, যখন জার্মান থেকে ওই গয়নাগুলো আসতো ডাকের মাধ্যমে, আর যার জন্যই ডাকের সাজ কথাটা উৎপত্তি হয়েছে। তো এই জিনিসটা আমি জানতে পারলাম এবং এটা সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। যেহেতু ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মুখে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন? আজ তাহলে চলি, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।